স্যাটারডে থ্রিলার সর্বরীর সঙ্গে গল্প নয়, অভিজ্ঞতা, রোমাঞ্চের নতুন ঠিকানা। আজকের গল্প গভীর রাতের আতঙ্ক। লেখক হীরেন চট্টোপাধ্যায়। হীরেন চট্টোপাধ্যায় বাংলা প্রবন্ধ ও কথা সাহিত্যের এক সুপরিচিত নাম। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি, প্রেসিডেন্সি কলেজের খ্যাতিমান অধ্যাপক। বাংলা ভাষা ও সাহিত্যে তাঁর লেখা বহু মূল্যবান গ্রন্থ রয়েছে। ছোট গল্প, উপন্যাস ও নাটকে তিনি সমান দক্ষ। শিশু সাহিত্যেও তিনি প্রশংসিত এবং পুরস্কৃত হয়েছেন। আজকে শুনছেন তাঁরই লেখা একটি ভৌতিক কাহিনী, গভীর রাতের আতঙ্ক। গল্প নয়, অভিজ্ঞতা, রোমাঞ্চের নতুন ঠিকানা। আসুন স্যাটারডে থ্রিলার সর্বরীর সঙ্গে। সবে চোখটা একটু লেগেছিল, আওয়াজ শুনে ভুরু কুঁচকে উঠল জটাধারীর। না, আলাদা করে কোনো শব্দ এখন আর বোঝার উপায় নেই। সেই দুপুর থেকে যা প্রলয়কাণ্ড শুরু হয়েছে, ভেবেছিল সন্ধ্যে রাত নাগাদ সব ঠিকঠাক হয়ে যাবে। নিম্নচাপ নাকি সব বলে, তাই হয়েছে। কিন্তু রাত যত বাড়ছে, তর্জন গর্জন ততই বাড়ছে। জটাধারী চোখ বুঝেই কান দুটো খাড়া রাখলো। সারাদিন যা ঝক্কি গেছে, এত চট করে ঘুম ভেঙে যাবার তো কথা নয়। ঘুম তো একেবারে বিখ্যাত জটাধারীর। চন্দনপোতা গ্রামে যখন থাকতো, গাঁ শুদ্ধ লোক চিনতো তাকে ওই ঘুমের জন্য। বলতো, ঘুমলে তুই একেবারে মরা, ঘরে আগুন লাগলেও টের পাবি না। তা সে তো বহুকালের কথা। গায়ে মড়ক লাগার পর বউ গেল, মেয়েটাও গেল। থাকা বলতে ওই ঘেঁটু চরণকে নিয়ে পালিয়ে এসেছিল কলকাতায়। সেও তো আজ নয় নয় করে ঠক ঠক ঠক। ঘাড় হঠাৎ ঘুরে গেল জটাধারীর। দরজায় আওয়াজ হচ্ছে, ডাকছে কেউ এই ঘোর দুর্যোগের রাতে। সিটিয়ে পড়ে রইল জটাধারী। অসম্ভব, এই ঝড় জলের রাতে বাইরের হাওয়ার বেগ আরো বেড়েছে বোধহয়। ঘরটা বোধহয় উড়িয়ে নিয়ে যাবে এবার। একবারের দমকা হাওয়া আছড়ে পড়ছে, আর মনে হচ্ছে কাঠের পার্টিশন দেওয়া ঘরটা বুঝি কাঠ হয়ে পড়বে। সেই সঙ্গে জলের ঝাপটা। ছাদের অ্যাসবেস্টাসের উপর এমন জোরে পড়ছে ফোঁটাগুলো, ছাদ যেন ফুটো হয়ে যাবে বলে মনে হচ্ছে। না, এই ভয়ঙ্কর রাতে জটাধারীর কাছে কেউ আসবে না, তা সে যত ভালো কাঠের মিস্ত্রি হোক না কেন। সবচেয়ে বড় কথা, এই ঘর সে খুঁজেই পাবে না। রামমোহন সরণির এই বাড়ির সামনে গাঁ থেকে যেদিন ছেলেটাকে কোলে করে হাজির হয়েছিল, ও তো একটা কাঠের গোলাই ভেবেছিল এটাকে। হ্যাঁ, চিন্টুরামের গোলা তো এটা বটেই, কিন্তু ভেতরে এই যে ঘরের মধ্যে ঘর, তার মধ্যে ঘর, এই গোলক ধাঁধার কিছু কি ছাই জানতো সে তখন? চিন্টুরাম তার হাতের কাজ দেখে খুশি হয়ে যখন এই ঘরটা 30 টাকায় ভাড়া দিয়েছিল, ঘরে উঠতে গিয়েই তো ভিড়মি খেয়েছিল। 5 বার উঠোনে পাক খাবার পর কাঠের সিঁড়ি না বলে মই বলাই ভালো, অতি সাবধানে উঠে এই ছোট্ট কাঠের ঘর, ওপরে অ্যাসবেস্টাসের ছাউনি। না, তার অবশ্য অসুবিধে হয় না, বাপ ছেলে বসে কাজ করে। কাঠ তো চিন্টুর কাছেই থাকে। দুপুরবেলা এই ঘরে দুটো ফুটিয়ে নেওয়া, রাত্রিরেও বেশিরভাগ চলে যায় তাতেই। আজকে সেরকম করেই মুড়ি টুড়ি খেয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল জটাধারীর। শব্দটা হলো আবার, কোনো ভুল নেই, এবার আরো জোরে। আশ্চর্য, এমন রাতে কেউ আসতে পারে তার কাছে? সামান্য একটা ছুতোর মিস্ত্রির কাছে কে আসবে ঝড় জল ঠেলে? একবার মনে হলো চিন্টু ভাই নয় তো, কিন্তু এই রাত বিরেতে তারই বা কি দরকার? সে তো আর পালিয়ে যাচ্ছে না। সকাল হলেই তো ঠক ঠক ঠক। এবার আরো জোরে এবং আরো নির্ভুল ভাবে। কোনো উপায় নেই না উঠে।
বিছানা থেকে উঠে হাত বাড়িয়ে সুইচটা টিপল জটাধারী। সেই একই রকম রয়েছে আলোটা, ভোল্টেজ খুব কমে গেছে আর কাঁপছে মৃগী রোগীর মতো। সন্ধ্যের পরই হয়েছিল এরকম, এখনো ঠিক হলো না। বিরক্ত মুখে ঘাড় ঘোরাতেই অ্যালার্ম ঘড়ির উপর চোখ পড়ল। 1:10। রাত 1:10-এ কেউ কারো বাড়ি আসে? গলাটা কেমন শুকিয়ে উঠেছিল জটাধারীর। তাকিয়ে দেখল ঘেঁটু অঘরে ঘুমোচ্ছে। ওহ, ঘুম পেয়েছে বটে বেটা, বাপকেও টেক্কা দেয় একেবারে। গায়ে হাত দিয়ে ধাক্কা দিল একবার। গলায় জোর তেমন ছিল না, ডাকলো ফিসফিস করে, হ্যাঁ ঘেটু, ঘেটু রে। না, ওকে তোলা যাবে না, যা থাকে কপালে। পায়ে পায়ে কপাটের দিকে এগিয়ে গেল জটাধারী। দুর্যোগের রাত বটে। কপাট খোলার সঙ্গে সঙ্গে বাইরের উন্মত্ত তাণ্ডব হু হু করে ঢুকে পড়ল ঘরের মধ্যে। এলো পাথারি হাওয়া আর শো শো শব্দ মুহূর্তে লন্ডভন্ড করে দিল সবকিছু। দরজা ফের বন্ধ করার আগেই মানুষটা ঢুকে পড়েছে ঘরের মধ্যে। মানুষ না বলে দৈত্য বলাই ভালো। দরজার চেয়ে উঁচু মাথায়, গতরও সেই রকম। সমস্ত শরীরটাই বর্ষাতি দিয়ে ঢাকা। মাথার টুপি নেমে এসেছে মুখের ওপর, ফলে নাক, মুখ, চোখ কিছুই বোঝা যাচ্ছে না। তার উপর ঘরের কাঁপা কাঁপা আবছা আলো লোকটাকে কেমন রহস্যময় করে তুলেছে। দেখলেই কেমন যেন আতঙ্ক জাগে মনে। চোখ পড়লেই গাটা শিরশির করে ওঠে। জটা মিস্ত্রি? কোথা থেকে যেন ভেসে এলো শটটা, যেন এ ঘর থেকেই নয়। ফ্যাসা ফ্যাসা খোনা কণ্ঠস্বর, উচ্চারণটাও কেমন যেন। কিন্তু তার চেয়ে অবাক লাগছে নাম জানাটা। আপাতত অবশ্য কোনো রকমে বিদায় করাটাই আগে দরকার। তাই কোনো রকমে বললে, হ্যাঁ, কিন্তু আপনি কফিন বানাতে পারো? থামিয়ে দিয়ে বলে উঠল সেই হিসিসে কণ্ঠস্বর। এবার যেন সাপের মতো কেমন ছোবল মারছে। কফিন বানাতে পারে জটাধারী। খানদানি মুসলমান পরিবারের কিছু কফিন বানিয়েছে, চিন্টু নিয়ে এসেছে ওর কাছে। বলল সে কথা। কালকেই চাই কিন্তু আমার, রাত্রিরে। কালকেই? মানে হাতের কিছু কাজ? বাজে কথা আমার পছন্দ নয়। এবার গলার আওয়াজে যেন মেঘ ডাকছে। মেঘ ডাকছে এখানেই নাকি বাইরে, নাকি ওর বুকের মধ্যেই? বলছিল প্রচুর টাকা পাবে, সেজন্য ভেবো না। কাঠটা দামি চাই, পিওর বার্মাটিক। পিওর বার্মাটিক? বেটা জানলে কোথা থেকে? আসল বার্মা সেগুন কি এখন চট করে পাওয়া যায়? কালই চিন্টুরাম নিলামে কিনে এনেছে। রাসেল স্ট্রিটে একটা সাহেব বাড়ি ভাঙা হচ্ছিল, মৌকা বুঝে কিছু মাল তুলে ফেলেছে। নাও ধরো, লোকটা বলল। হাতটা একবার ওভারকোটের পকেটে ঢুকে আস্তে আস্তে বেরিয়ে এসেছে। আর সেদিকে চোখ পড়তেই বুকের ভেতর কে যেন দুবার হাতুড়ি পিটে দিয়েছে জটাধারীর। হাতে কড়কড়ে কিছু নোট, তার পরিমাণ বিশাল, কিন্তু কারণটা ঠিক তাও নয়। এরকম হাত কোন মানুষের হয়? আবছা আলোয় ঠিক দেখা যাচ্ছে না বটে, তবে এমন দশাসুর মানুষের হাতে এক ফোঁটা মাংস নেই। একেবারে শুকনো খটখটে, একেবারে সাদা হাত। ভাববার মতো মনের অবস্থা ছিল না। কোন রকমে আলগোছে টাকাটা নিয়ে জটাধারী বললে, আগে মাপটা কি হবে দেখে নাও। মানে? জটাধারীর মাথায় কিছু ঢুকছিল না। বেশি কিছু ভাববার আগে লোকটা আবার বললে, আমারই কফিন,
গুম গুম করে একসঙ্গে হাজারটা ঢাক যেন বেজে উঠল কানের কাছে। সাপের ছোবলের মতো ঠান্ডা বাতাস আছড়ে পড়ল বুকে। হতভম্বের মতো কতক্ষণ দাঁড়িয়েছিল কে জানে। খেয়াল হতে দেখল কেউ কোথাও নেই। দরজাটা খোলা। বাইরে বেরিয়ে দেখে এলে হতো। জটাধারী দড়াম করে দরজা বন্ধ করে দিয়ে দরজায় পিঠ দিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। গোটা ব্যাপারটাকেই একটা দুঃস্বপ্ন মনে হচ্ছিল সকালে। না, ঘুম ভালো করে হয়নি জটাধারী রাত্রিরে। একটু করে চোখ লেগে এসেছে আর দরজায় ঠক ঠক শব্দ হচ্ছে মনে করে ঘুম ভেঙে গিয়েছে। সকালে ঘেঁটু সব শুনে হেসে উঠেছিল। বলেছিল, তুমি বাবা একটা ভিতুর ডিম, কেউ এলে আমার ঘুম ভাঙতো নি। ঘুম ভাঙবে? তুই তো বেটা বাপের চেয়ে এক কাঠি বাড়া। আসলে সব স্বপ্ন হতে পারে, কিন্তু চোখের সামনে ওই কড়কড়ে নোটের তারা, ওটা তো আর স্বপ্ন নয়। চিন্টুরাম বলেছিল, দূর, অত রাত্রিরে এসেছে বলেই তোর আবল তাবল কথা মনে হচ্ছে। কেউ হঠাৎ মারা গেলে কফিন তো সঙ্গে সঙ্গেই লাগে, এ আর বেশি কথা কি। কিন্তু ওই যে বললে কফিন ওর নিজের জন্যে, তবে কি ডেড বডি সঙ্গে করে নিয়ে আসবে? ওর মতোই হয়তো বড় সড়ো চেহারা, তাই নিজেকে দেখিয়ে দিয়েছে। না, তাও ভয় কাটছিল না জটার। দেখে চিন্টু বলেছে, ঠিক আছে বাবা, রাত্রিরে লোকটা আসবে বলেছে তো, আমি থাকবো না হয় রাতে তোর সঙ্গে। না না, তার দরকার নেই। জটাধারী বলেছিল, তুমি আজ ঘেঁটুরে তোমার সঙ্গে রেখে দিও, তাইলেই হবে। তো সেই রকমই হয়েছে। 7টা সাড়ে 7টার মধ্যে দুটো ভাতে ভাত রেঁধে ওকে খাইয়ে দিয়েছে জটাধারী, নিজেও খেয়ে নিয়েছে। ঘেঁটু অঘরে ঘুম দিচ্ছে দেখে এসেছে 9টার পর গিয়ে। তারপর থেকেই এই প্রতীক্ষা। ঘড়িটা একবার দেখতে পারলে হতো, দেখে অবশ্য লাভ নেই। যতক্ষণ শুয়ে আছে 12টা সাড়ে 12টা তো হবেই। তেষ্টাও যেন পাচ্ছে একটু একটু, কিন্তু উঠতে গেলেই মোমবাতিটা জ্বালাতে হবে। কালকের দুর্যোগ তো কাটেনি এখনো, একটু ভাঁটা পড়েছে এই মাত্র, তবে আলোটা তেমনই গেছে দুপুর থেকে। যাও বা মিটমিট করছিল পিদিমের মতো, দুপুর থেকে তাও ফট। সেই জন্যই তো সারা দুপুর বিকেল কাজ করে কাজটা উদ্ধার করেছিল জটাধারী। আলো যদি রাত্রিরেও না আসে, হাতের কাজ তো সারতে পারবে না। ঠিক তাই হলো। ছাইয়ের আলো কি আজ আর আসবে? কখনো না। না, কাজটা জটাধারী খারাপ করেনি। ভয়ই হোক আর টাকার গুণেই হোক, কাজটা একেবারে পাকা হাতে সেরেছে। চিন্টুরাম মালটাও দিয়েছিল সরেশ, ওই সাহেব বাড়ি থেকে কেনা 1 নম্বর সেগুন কাঠ। একটু ঘষতেই কি ফাইবার, আফসোস হচ্ছিল। এমন কাঠ কেউ মাটির তলায় দিয়ে নষ্ট করে? যারকে সে যার জিনিস, সে যা খুশি তাই করুক। কিন্তু কথা হচ্ছে, সত্যি সত্যি সে আসবে তো, নাকি সারাদিন ধরে জটার এই পরিশ্রমটাই বেকার? বলেছিল রাত্রিরে আসবে, তা সে রাত্রির মানে কটা? রোজ রোজই কি মানুষের কাছে গিয়ে রাত দুপুরে এরকম উৎপাত করবে নাকি? সারা দিন পরিশ্রম করেছে, একটু ঘুমটুম তো মানুষের দরকার নাকি? ভাবছিল, তার মধ্যে শব্দটা কানে এলো জটার। কালকের সেই শব্দই, কিন্তু একটু মোলায়েম, একটু আস্তে। শব্দটা শুনেছে তো ঠিক, নাকি ভেতরে ভেতরে একটা উত্তেজনা রয়েছে বলেই ভুল শুনছে? একটু অপেক্ষা করে দেখবে, কেউ এলে সে তো ডাকবে আর একবার। ডাকলো, বেশি অপেক্ষা করতে হলো না জটাধারীকে। ঠক ঠক ঠক। বিছানা থেকে নামলো জটাধারী। মাথার কাছেই ছিল দেশলাইটা। মোমবাতির কাছে এগিয়ে এলো,
হাতটা কাঁপছিল। দুটো দেশলাই কাঠি খরচা করে কোনো রকমে ধরালো মোমবাতিটা, কুঞ্জ থেকে গড়িয়ে একটু জল খেলো। জল একটু চলকে পড়লো মেঝে, একটু বুঝি লাগলো কফিনের গায়ে। প্রায় গোটা ঘর জুড়েই তো রয়েছে ওটা। দরজা পর্যন্ত এগুবার আগেই আবার সেই শব্দ, আবার সেই মূর্তি। আজ যেন আরো উৎকট লাগছে। মোমবাতির আবছা আলোয় মুখের গহ্বরগুলো যেন বেশি প্রকট হয়ে উঠেছে। ভেরি গুড। কফিনের উপর নজর পড়েছে তার। আগের দিনের মতো ফ্যাসা গলায় বলল, ওটা বার করে দাও ঘর থেকে। সে আর বলতে, আপদ যত তাড়াতাড়ি বিদেয় হয় ততই মঙ্গল। বাকি রাতটা অন্তত ঘুমোতে পারবে একটু শান্তিতে। কোন রকমে টানতে টানতে কফিনটাকে নিচে নামবার সিঁড়ির কাছে নিয়ে এলো জটাধারী। ওভারকোটের পকেট থেকে হাত বার করেছিল লোকটা। বলল, ঠিক আছে। হাত নেড়ে চলে যাওয়ার ইঙ্গিত করলো। না বললেই যেন দাঁড়াতো জটাধারী। তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে মোমবাতিটা ঠিক জায়গায় রাখলো। পেছন ফিরতেই সেই মানুষ ঘাড়ের কাছে যেন নিঃশ্বাস ফেলছে। বুকটা ধক করে উঠেছিল জটাধারীর। বলে, আগে। হাতটা বেরিয়ে এলো লোকটার পকেট থেকে। হাতে ধরা একটা ছোট সুদৃশ্য তালা আর রিং সমেত একটা চাবি। তালাটা তুমি বন্ধ করে দেবে কফিনের, ঠিক আছে? তাড়াতাড়ি হাত বাড়িয়ে নিতে গিয়ে হাতটা বোধহয় ছুঁয়ে ফেলেছিল জটাধারী। সঙ্গে সঙ্গে যেন গোটা শরীরে বিদ্যুৎ তরঙ্গ খেলে গিয়েছে। হিম শীতল একটা হাত, যেন বরফের চেয়েও ঠান্ডা, একেবারে অবশ করে দেওয়ার মতো। কোন রকমে মাথা নিচু করে কফিনের দিকে এগিয়ে গেল। বেশ দামি তালা মনে হচ্ছে, সোনার নাকি কে জানে। চাবিটা লাগিয়ে রিং শুদ্ধ চাবিটা ফেরত দেওয়ার জন্য মুখ তুলতেই চক্ষু স্থির। কে গেল কোথায় মানুষটা? এই তো জলযন্ত্র দাঁড়িয়েছিল চোখের সামনে। এর মধ্যে যাবেই বা কোথায়? ঘরে যায়নি তো। তাড়াতাড়ি ঘরে ফিরে এলো জটাধারী। কই না, ঘরেও তো নেই। তাহলে? বিস্মিত চোখে ঘাড় ঘুরিয়েছিল জটা। চোখে যা পড়ল তা না দেখলেই বুঝি ভালো ছিল। গোটা কফিনটা এখন ভাসছে হাওয়ায়, ঠিক যেন কেউ কাঁধের উপর তুলে নিয়েছে। মনে হচ্ছে সিঁড়ি বেয়ে কেউ নেমে যাচ্ছে নিচে। চোখ দুটো ভালো করে কচলে নিল জটাধারী। সম্ভব না, একেবারেই সম্ভব নয়। একা একা ওই কফিন নিয়ে সিঁড়ি দিয়ে নামবে? এটাই অসম্ভব। কারণ সিঁড়ি তো ওটা নয়, আসলে ওটা তো একটা মই। তার চেয়ে বড় কথা হলো, কে বলছে ওটা? কেউ তো কোথাও নেই। স্পষ্টই তো দেখা যাচ্ছে ওটা আপনি আপনি এগিয়ে যাচ্ছে। জটাধারী এগিয়ে যাচ্ছিল সামনে। ইচ্ছে ছিল না একটু, কিন্তু মনে হলো কি যেন টানছে ওকে চুম্বকের মতো। কফিনের পেছন পেছন যাওয়া ছাড়া কোনো উপায় যেন তার নেই। এক অদৃশ্য শক্তি যেন ঠেলে নিয়ে যাচ্ছে তাকে ওদিকে। রাস্তায় এসে পড়ল কফিন। হাওয়ার বেগ ততটা নেই, কিন্তু যা আছে তাও নেহাত মন্দ নয়। বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। শীত এখনো পড়েনি, কিন্তু ভিজে গায়ে হাওয়ার ঝাপটা লেগে রীতিমতো দাঁতে দাঁত লেগে যাচ্ছিল জটাধারীর। কেন যাচ্ছে, কতক্ষণ যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, কিছুই তার খেয়াল নেই। দেহ কাঁপছে ঠকঠক করে, ভেতরে ভেতরে কাঁপুনি ধরছে, অথচ চোখের দৃষ্টি ওই একদিকে।
পা চলছে যন্ত্রের মতো। শেষ পর্যন্ত যেখানে গিয়ে কফিন থেমেছে সেই জায়গাটাকে চিনতে পেরেছে জটাধারী। পেয়ে আর একবার একটা শীতল স্রোত নেমে গিয়েছে ওর মাথা থেকে শিরদাঁড়ার ভেতর দিয়ে। এটা তো কবরখানা। হ্যাঁ, সেই কবরখানা। কফিন ওই দু এক মুহূর্ত চুপ ছিল। নির্জন রাস্তা, একটি লোক নেই কোথাও। প্রত্যেকটি বাড়ির জানলা বন্ধ। শুধুমাত্র রাস্তার আবছা আলোয় দেখা গেল কফিন বড় লোহার গেটের উপর দিয়ে কবরখানার ভেতরে ঢুকছে। আমি কি করে ঢুকবো? গেট তো আমায় কেউ খুলে দেবে না। এসব চিন্তার অনেক আগেই জটাধারী দেখতে পেল গেট বেশ উপরে উঠছে। কি দেখে ফেললে কি হবে, এসব কথা ভাববার সময়ও ছিল না। ভাবার মতো অবস্থাতেও ছিল না সে। কফিনের সঙ্গে সঙ্গে সে এসে দাঁড়ালো বিস্তীর্ণ গোরস্থানে। আর তারপর যা হলো কোনোদিন কল্পনাও করা যাবে না সে দৃশ্য। কফিন থেমে গেল একটা স্তম্ভের কাছে এসে। ঠিক তার পাশে একটা ফাঁকা জায়গায় নেমে পড়ল সেটা মাটিতে। আর সেই স্তম্ভটা এবার যেন নড়ে উঠল হঠাৎ। দেখতে দেখতে কেঁচো যেমন করে মাটি ফুলে ওঠে, তেমনি ভাবে মাটির পুঞ্জ সরিয়ে একটা কফিন উঠে এলো নিচ থেকে। একটা হু হু হাওয়া ছুটে এলো যেন কোথা থেকে। সমস্ত গোরস্থান কাঁপিয়ে ধুলোর ঝড় উঠল। ধুলোয় ঢেকে গেল সমস্ত কিছু। সেই ধুলোর আস্তরণ যখন সরে গেল সামনে থেকে, জটাধারীর কানে এলো শীষ দেওয়ার মতো একটা তীব্র শব্দ। সেই শব্দের সঙ্গে সঙ্গে খুলে গেল দুটো কফিনের ডালা। কফিনের ভেতর থেকে উঠে এলো দুটো চেহারা। একেবারে সেই চেহারা যে কফিনের অর্ডার দিতে এসেছিল, কফিন চাইতে এসেছিল। যেন দুটি যমজ ভাই, এক চেহারা, এক পোশাক। দুজনে এগিয়ে এলো সামনে, জড়িয়ে ধরলো দুজন দুজনকে। আবার তীব্র একটা হাওয়া, টুপি উড়ে গেল হাওয়ায়। এবার স্পষ্ট দেখতে পেল জটাধারী দুটি নরকরটি হাসছে হাহা করে। বিভৎস হাসিতে ফেটে পড়ছে চতুর্দিক। সাদা দাঁতের পাটি ঝলসে উঠছে এই মৃদু আলোতে। একটা আর্ত চিৎকার এবার বেরিয়ে এসেছে বুক চিরে। কাটা গাছের মতো সেখানে আছড়ে পড়েছে জটাধারী। ধড়ধড় করে উঠতে যাচ্ছিল জটাধারী। ছুটে এলো খাকি পোশাক পরা গার্ড। বললে, যাক, জ্ঞান হয়েছে তাহলে। চুপ করে শুয়ে থাকো, আমি ফাদারকে একটা খবর দিই। গার্ড চলে গেলে জটাধারী একটু ভালো করে দেখতে চেষ্টা করলো কোথায় আছে সে। ছোটখাটো ঘর একটা, জানলা দিয়ে এক টুকরো রোদ পড়েছে দেওয়ালে। তার মানে সকাল হয়ে গেছে, দুর্যোগও কেটে গিয়েছে। ঘরের চেহারা দেখে বোঝাই যায় লোকটা একা থাকে এখানে। জামা কাপড় ঝুলছে কটা। একটু একটু করে গোটা ব্যাপারটা মনে পড়ছিল জটাধারীর। কফিনের সঙ্গে সঙ্গে সারা কলকাতার রাস্তায় ঘেরা গোরস্থানে এসে পড়া, লোহার গেট টপকানো, তারপর তারপর আর ভাবতে পারে না জটাধারী। মাথার ভেতরটা কেমন টনটন করে ওঠে। তাহলে কি সেই কঙ্কালটাই তাকে আক্রমণ করেছিল, নাকি? গলার আওয়াজে বুঝতে পারল গার্ডটা ঢুকেছে আবার। গার্ডটা বলল, একটু দুধের ব্যবস্থা করে এলাম তোমার জন্য। নারী খুব দুর্বল, এই অবস্থায় অকাজে পাওনি এই ঢের। কি কি হয়েছিল আমার? খুব আস্তে আস্তে কোনো রকমে বলল জটাধারী। সেটা তো তুমিই বলবে আমাকে। লোকটা ওর পাশে এসে বসলো। বলল,
চিৎকার চেঁচামেচি শুনে গিয়ে দেখি একটা কবর খোঁড়া, কফিন বাইরে বার করা, আর তুমি পাশে পড়ে আছো অজ্ঞান হয়ে। আর একটা কফিন ছিল না পাশে, নতুন কফিন ছিল বলেই তো বেঁচে গেলে তুমি। আমি ভেবেছিলাম তুমি ডেড বডি চুরি করতে এসেছো। পুলিশকে ফোন করতে যাচ্ছিলাম, তখন দেখি ওপাশে আর একটা নতুন কফিন। যাক, পেয়েছো তাহলে? হ্যাঁ, কিন্তু তারপর যে ব্যাপারটা হলো সে তো আরো সাংঘাতিক। ফাদারকে যখন ডেকে নিয়ে এলাম তখন দেখি কবর খোলার কোনো চিহ্নই নেই, স্তম্ভ যেমন ঠিক তেমনটি। সে কি, তার চেয়েও আজব কাণ্ড, নতুন কফিনে আর একটা ডেড বডি। সেটা আবার জানা গেল তোমার হাতের মুঠোয় ধরা চাবি দিয়ে সেটা খুলে। তার মানে ডেড বডি কফিনে ভরে তুমি নিয়ে এসেছো একা একা, যেটা আরো অসম্ভব। ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছিল জটাধারী, কিছুই ঢুকছিল না মাথায়। দেখতে পেল সাদা পোশাক পরা এক ফাদার ঢুকছেন ঘরে। হাসি মুখে তিনি বললেন, কিছু বুঝতে পারছো না তাই তো? সব বুঝিয়ে বলছি তোমাকে। আগে তুমি আমাকে বলো কি হয়েছে। বুঝিয়ে সবকিছু বলার মতো জ্ঞানগম্য কি আর তখন ছিল জটাধারীর? তার উপরে শরীরের যে অবস্থা, তাও যতটুকু পারল সব বলল ও ফাদারকে। ফাদার বললেন, হ্যাঁ, যা ভেবেছি ব্যাপারটা ঠিক তাই। রাসেল স্ট্রিটের যে সাবেক বাড়িটা ভাঙা হয়েছে, ওখানে অনেকদিন আগে থাকতেন দুই ভাই, জন পামার আর হ্যামফ্রে পামার। তামাকের ব্যবসায় খুব পয়সা করেছিল তারা। বার্মা থেকে এক ব্যবসায়ী ওদের বাড়িতে আসার পরই জন পামার হঠাৎ নিখোঁজ হয়ে যান। হ্যামফ্রের ধারণা তার ভাইকে খুন করে ওই বাড়িতেই কোথাও গুম করে রাখা হয়েছে, যে কারণে ব্যবসাতে মন্দা দেখা গেলেও বাড়ি ছেড়ে কোথাও যাননি উনি। এসব গল্প আমাকে উনি বলেছেন। শেষ দিকে দেখেছি মাথার একটু গোলমাল দেখা দিয়েছিল। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে বেড়াতেন। আমাকে অনুরোধ করেছিলেন ওর কবরের পাশে যেন একটা জায়গা ফাঁকা রাখা হয় ভাইয়ের জন্য। সেই ইচ্ছেও আমি পূর্ণ করেছিলাম। প্রায় বছর 3 হলো উনি মারা গেছেন। বিয়ে থা দুই ভাইয়ের কেউই করেননি। এখন বিলেত থেকে ওর এক ওয়ারিশ এসে জোর করাতেই বাড়িটা ভাঙা হয়েছিল। বুঝতে পারছি হ্যামফ্রের অনুমান ঠিক। জনের অতৃপ্ত আত্মা এতদিনে ভাইয়ের মনের আশা পূর্ণ করতে পারল। হাঁ করে সবকিছু শুনছিল জটাধারী। ফাদার থামতেই জটাধারী জিজ্ঞাসা করল, কিন্তু উনি যে পামার সাহেব, আপনি বুঝলেন কি করে? দেখো কি করে বুঝলাম। সেই চাবি বার করলেন ফাদার গাউনের পকেট থেকে। এই চাবি উনি দিয়েছিলেন তোমাকে, খাঁটি আইভরিতে বানানো চাবির রিং। নামটা খোদাই করা আছে ওখানে, দেখো না। হাসি পাচ্ছিল জটাধারীর। এই এতক্ষণ পরে ক অক্ষর গোমাংস বলে কথা, সে পড়বে ইংরেজিতে লেখা নাম। হেসে কি একটা বলতে যাচ্ছিল, হঠাৎ তড়াক করে উঠে দাঁড়ালো। বলল, আমি যাচ্ছি ফাদার, একটু রেস্ট নিয়ে যাও, তুমি এখনো দুর্বল। ধূত তরি ছাই, দুর্বলের নিকুচি করেছে। আসলে ঘেটু চরণের কথা মনে পড়ে গিয়েছে ওর। সারা রাত ছেলেটা যে কি করেছে কে জানে। দরজা দিয়ে জটাধারী বেরুতে বেরুতে বলল, আমি যাই ফাদার, আমার ছেলেটা যে একা আছে